হাওরের মাঠে মাঠে ধান কাটা উৎসব, মাড়াইয়ে ব্যস্ত কৃষাণী। ভালো ফলনে কৃষকের মুখে হাসি। আগামীতেও ফসল ভালোই হয়েছিল, এই তারিখে ফসল ভালোই হয়েছে। এখন যে ফসল হয়েছে যদি ঘরে নেওয়া যায়, বাড়িতে নেওয়া যায়, অনেক ফসল বাড়িতে যাইবে। উৎপাদনে ফিরেছে 2 মাসেরও বেশি বন্ধ থাকা চালকল। সরকারিভাবে বেঁধে দেওয়া দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলে অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়ার পরামর্শ। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরগুলোতে চলছে ধান কাটার উৎসব। বৈশাখ মাসের শুরু থেকে পুরো দমে চলছে ধান কাটা ও মাড়াই। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জের করচার হাওর থেকে লিপসন আহমেদ, নেত্রকোনার হাওড়া অঞ্চল থেকে রিফাত আহমেদ রাসেল ও কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে যুক্ত আছেন মশহুর কায়েস। তবে শুরুতে আমরা সুনামগঞ্জের খবরাখবর জানবো। লিপসন, জানতে চাই যে হাওড়ে তো বৃষ্টি শুরু হচ্ছে, এখন পরিস্থিতি সেখানে কেমন দেখছেন এবং এখন পর্যন্ত সুনামগঞ্জে কত শতাংশ ধান কাটা হয়েছে? মুক্তি, শুরুতে যদি বলি সুনামগঞ্জ কিন্তু হাওড়ের জেলা হিসেবে কিন্তু সারা দেশে কিন্তু আসলে পরিচিত, যার ফলে কিন্তু এই জেলায় এই বছর 137টি হাওড়ে কিন্তু প্রায় 2,23,000-এর উপরে কিন্তু বোরো ধানের চাষাবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 2,23,800 হেক্টর ধান কিন্তু আসলে উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য কিন্তু 4,500 কোটি টাকার উপরে। বিশেষ করে যদি বলি আমরা এই বছর কিন্তু বৈশাখ শুরুর আগ থেকেই কিন্তু এই অঞ্চলে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আনন্দের সাথেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে ধান কাটছিলেন। তবে আমরা যদি বলি যে বৈশাখের শুরু থেকেই কিন্তু এই জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে কিন্তু আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু সুনামগঞ্জে প্রচুর বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি তাহিরপুর, বিশম্বরপুর থেকে কিন্তু বিশম্বরপুর, সেই সাথে কিন্তু সুনামগঞ্জ সদর, এই 3 উপজেলায় কিন্তু আসলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হচ্ছে। তবে আমরা করচার হাওরের বেশ কয়েকটি পুরো হাওড় কিন্তু আসলে ঘুরে দেখেছি। সেই ক্ষেত্রে সুনামগঞ্জের এই হাওড়ে কিন্তু সকাল থেকে কৃষকরা কিন্তু ধান কাটলো, কিন্তু এখন যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সাথে বজ্রপাত, এতে কিন্তু কৃষকরা কিন্তু আতঙ্কে কিন্তু ধান কাটা কিন্তু আসলে বাদ দিয়ে কিন্তু তারা নিরাপদ স্থানে গিয়েছেন। সেই সাথে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে সেই ক্ষেত্রে কৃষকদের যে কাটা ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তাদের শুকাতে কিন্তু আসলে অনেকটাই আসলে কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে আমরা যদি বলি চলতি বছর, অর্থাৎ কৃষি বিভাগ যেটি বলছে যে ইতিমধ্যে কিন্তু 20,000 হেক্টরের উপরে কিন্তু ধান কিন্তু আসলে কর্তন হয়েছে। তবে 137টি হাওরে 2,23,000 ধানের মধ্যে 20,000 খুবই স্বল্প পরিমাণে ধান, যার ফলে কিন্তু কৃষকরা যেটি বলছেন যে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু এই অঞ্চলে কিন্তু আসলে প্রতি বছরই কিন্তু আসলে ধান নষ্ট হয়। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেটি বলছে আসলে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জ, সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত হলে কিন্তু পাহাড়ি ঢল নামবে, আর এতে কিন্তু এই অঞ্চলে যে সীমান্তবর্তী নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু আসলে প্লাবিত হবে। পাশাপাশি কিন্তু যে ধানগুলো রয়েছে সেটি কিন্তু আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তবে জেলা প্রশাসক যেটি বলছেন যে ইতিমধ্যে কিন্তু আসলে হাওড়ের যে 100 কোটি টাকার নির্মাণে যে বাঁধ, সেটি কিন্তু তদারকির জন্য হাওড়ের পিএইচসির সভাপতি সাধারণ সম্পাদককে তিনি নির্দেশনা দিয়েছেন। সেই সাথে তিনি 3 দপ্তর, অর্থাৎ জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, এই 3 দপ্তরের ছুটি কিন্তু তিনি বাতিল করে কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যেহেতু হাওড়ে ধান কর্তনের মৌসুম, এটি যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কৃষকরা আতঙ্কিতের মধ্যেই আসলে সময় পার করছেন। মুক্তি, সুনামগঞ্জ থেকে যেতে চাই নেত্রকোনায়। রাসেল, জানাবেন যে সেখানকার হাওরগুলোতে ধান কাটা শেষ হতে আর কতদিন সময় লাগবে?
মুক্তি, আপনি যেমনটা শুনছিলেন আসলে সুনামগঞ্জে, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার বাগড়া হাওরে। এই হাওরে কিন্তু ইতিমধ্যে ধান কাটা উৎসব শুরু হয়ে গেছে। আপনি আমার ঠিক পেছনেই দেখছেন আসলে এখানে এই যে কৃষক ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু এখন জমিগুলো থেকে ধান সংগ্রহ করছেন। এখন পর্যন্ত নেত্রকোনার যেই ধানগুলো উৎপাদন হয়েছে, আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকার ফলে কিন্তু ধানের ভালো ফলন হয়েছে। তবে যেহেতু আপনি শুনছিলেন যে সুনামগঞ্জে যে এক সপ্তাহের যে একটি ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই পূর্বাভাসের ফলে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে এইখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু ধান ঘরে তুলতে গিয়ে কিন্তু বড় একটি বিপাকে পড়তে পারেন। এছাড়াও যদি আগাম বন্যা হয় তাহলে কিন্তু হাওরের যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলো ফসলও কিন্তু ডুবে যাওয়ার একটি সংখ্যা থাকে। তবে এখন পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে আসলে এখন পর্যন্ত প্রায় 31% হাওরের ফসল কিন্তু ঘরে উঠে পড়েছে, যার ফলে কিন্তু কিছুটা ক্ষতির সংখ্যা কিন্তু দিন দিন কমে আসছে। তারা বলছেন যে এখন পর্যন্ত হাওরের যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো ঘরে তুলতে সামনের মাস অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। এর মধ্যে হাওরগুলোতে প্রায় শ্রমিক এবং হারভেস্টার মেশিনের সাহায্যে কিন্তু তারা ধান কর্তন শুরু করেছেন। এবছর হাওরে কিন্তু নেত্রকোনা হাওরে প্রায় 6টি উপজেলা, সেই 6টি উপজেলায় প্রায় 41,000-75,000 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছে। এই আর যদি আমি লক্ষ্যমাত্রার কথা বলি, এই জমি থেকে কিন্তু 1,83,000 ধান চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ 920 কোটি টাকা। এই বিপুল অঙ্কের ফসল ঘরে তোলার জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন এবং কৃষক ভাই যারা রয়েছেন তারা কিন্তু জমিগুলো থেকে আগে ভাগেই যেই আগাম জাতের যে বীজগুলো তারা রোপণ করেছিলেন সেইগুলো কিন্তু এখন কর্তন করছেন। বিশেষ করে এখন হাওরগুলোতে কিন্তু 28 এবং 88 এই দুই প্রকার ধানই কিন্তু তারা কর্তন করছে। তো বলা যায় যে হাওরে এখন যেভাবে ধান কাটা শুরু হয়েছে সেইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু দ্রুতই হাওরে ধান কাটা শেষ হবে। মুক্তি। ধন্যবাদ রাসেল। আমরা এবার যেতে চাই কিশোরগঞ্জে। কাজ দেখতে পাচ্ছি কৃষকরা বেশ ব্যস্ত ধান কাটায়। জানাবেন যে কিশোরগঞ্জে এবারে ধানের ফলন কেমন হলো এবং ফলন বিষয়ে আসলে কিশোরগঞ্জের কৃষকেরা সন্তুষ্ট কিনা, তারা কি বলছেন? মুক্তি, ফলনের ব্যাপারে নিঃসন্দেহে এবছর কৃষকরা সন্তুষ্ট, কেননা তারা যে বলছে যে আবহাওয়া কিন্তু প্রথম থেকে অনুকূল ছিল কৃষকদের জন্য, যার ফলে কৃষক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর কিন্তু আসলে কিশোরগঞ্জ জেলায় বাম্পার ফলন হয়েছে। আমি যদি বলি ফলনের যে বিষয়টা, এবার যে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে 1,68,100 হেক্টর জমিতে, সেটি কিন্তু ছাড়িয়ে গেছে। সেটি ছাড়িয়ে 1,68,115 হেক্টর জমিতে কিন্তু এবার আবাদ হয়েছে এবং সবগুলো জমিতেই দেখা গেছে যে ফলন হয়েছে বেশ ভালো, আবহাওয়া অনুকূলে থাকায়। আর হাওরের কথা যদি বলি, যে এখন পুরো দমে কিন্তু আসলে ধান কাটা চলছে হাওরে, উৎসব মুখর একটা পরিবেশে, যেখানে জেলার যে পরিমাণ আবাদ হয় তার কিন্তু বেশিরভাগটাই কিন্তু এই হাওরে হয়ে থাকে। এবার 1,04,000 হেক্টর জমিতে কিন্তু শুধুমাত্র হাওরেই আসলে বুরু ধানের আবাদ হয়েছে। তো ধানের যে আবাদ হয়েছে সেখানে আবহাওয়া অনুকূলে আছে এখনো পর্যন্ত। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বিষয়টি বলছে যে দ্রুত গতিতে যেন আসলে ধান কর্তন করা হয়, আর সেই বিষয়টিই কিন্তু আসলে মাথায় রেখে কৃষকরা মাঠে কাজ করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তথ্য সেখান থেকে, যে এবছর হাওরেই শুধুমাত্র 23,000-এর উপর শ্রমিক কিন্তু কাজ করছে ধান কর্তনের ক্ষেত্রে। এছাড়াও হারভেস্টার কাজ করছে দ্রুতগতিতে ধান ঘরে তোলার জন্য, যেখানে আজকে পর্যন্ত 381টি হারভেস্টার কিন্তু বিভিন্ন হাওরে আসলে ধান কাটার কাজে ব্যস্ত আছে। এছাড়া যদি বলি যে ধানের যে পরিমাণ আবাদ এবছর এই হাওর অঞ্চলে হয়েছে এবং কিশোরগঞ্জ জেলায় হয়েছে, কিশোরগঞ্জ জেলায় যে ধানের উৎপাদন হবে সেটি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যে প্রায় 12 লক্ষ মেট্রিক টন ধানের আবাদ হয়ে থাকবে, যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 4,500 কোটি টাকা। তো এই যে বিশাল পরিমাণ আসলে ধানের যে একটা সংগ্রহ হতে যাচ্ছে, সেটি কিন্তু সারা বছরের কৃষকের যে খোরাক, সেই কৃষকের খোরাকের পাশাপাশি কিন্তু দেশের যে খাদ্য চাহিদা
চাহিদা আছে, সেই খাদ্য চাহিদাতেও কিন্তু এই জেলার যে আসলে ধানের উৎপাদন হয় সেটি কিন্তু ব্যাপকভাবে আসলে ভূমিকা রাখে, যার ফলে কিন্তু আসলে পুরো দস্তর এখন কৃষক ব্যস্ত। কৃষকের কিন্তু আসলে দম ফেলার আসলে সময় নেই, যার ফলে আমরা দেখেছি যে একেবারেই সকাল থেকে কৃষকরা মাঠে ব্যস্ত ধান কাটার জন্য, পাশাপাশি যে ধান ঘরে তোলা থেকে শুরু করে যে মাড়াই সবগুলো প্রক্রিয়া কিন্তু হচ্ছে খুবই যত্ন সহকারে এবং খুব দ্রুত গতিতে। যেহেতু এখনো পর্যন্ত কোনো আবহাওয়ার পূর্বাভাস নেই এই জেলাতে, তবে গত দুদিন যাবৎ কিন্তু হালকা করে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে পুরোদমে ধান কাটা চলছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ পুরো ধান গোলায় তুলতে পারবে বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল আমার কাছে সর্বশেষ। কায়েস, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ধান কাটা ও মারের খবরাখবর জানাতে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও এর আগে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান। এমন অবস্থায় ধানের সংকটে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকা চালকলগুলো পুনরায় উৎপাদনে ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন, মোকামে ধানের সরবরাহ বাড়লে ইতিবাচক প্রভাব পড়বে চালের বাজারে। তবে সরকারিভাবে ধানের যে দাম বেঁধে দেওয়া হয়েছে চালের বাজার নিয়ন্ত্রণে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চালকল মালিকরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। টানা 3 মাসের ধানের সংকট কাটিয়ে আবারও জমজমাট হতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনাপাড়ের এই হাট ধানের যোগান দেয় জেলার 250 চালকলে। তবে চাহিদা মেটাতে ধান আনতে হয় দেশের অন্যান্য মোকাম থেকেও। আমন মৌসুম শেষে গত ডিসেম্বর থেকে ধানের সংকট দেখা দেয় মোকামে। ধীরে ধীরে যা প্রকট আকার ধারণ করে, ফলে দামও ছিল বেশ চড়া। পাশাপাশি ধানের সংকটে জেলার অধিকাংশ চালকল বন্ধ হয়ে যায়। এতে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মোকামে নতুন ধান উঠতে শুরু করায় আবারও সচল হয়েছে বন্ধ চালকলগুলো। কর্মচাঞ্চলতা ফিরেছে শ্রমিকদের মাঝে। বর্তমানে মোকামে মিলছে বিয়ার 88 ও মোটা ধান। তবে ধীরে ধীরে মোকামে ধানের সরবরাহ বাড়ছে। এতে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন চালকল মালিকরা। এখন তো নতুন ধান, কৃষকের কাছে ধান আছে, ইনশাল্লাহ ধান সামনে দিনে আইব। আমরা পর্যাপ্ত পরিমাণ ধান পাই নাই। এখন আলহামদুলিল্লাহ বৈশাখ লাগছে, নতুন ধান আসতেছে, মিলের প্রোডাকশন হয়তো সামনে ভালো যাবে আর কি, যেহেতু আমরা ধান পাচ্ছি। সরবরাহ যদি অতিরিক্ত সরবরাহ যদি বাড়ে তাহলে চালের দাম অটোমেটিকলি কমতেও পারে। এবার বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান সংগ্রহ করবে 36 টাকায়। তবে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ধানের দাম অন্তত 1 টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবি চালকল মালিক সমিতির। 36 টাকার ধানটা যদি আমরা ক্রাশিং করে চালে রূপান্তরিত করি, সেই ক্ষেত্রে 52 থেকে 53 টাকা পড়তে হয়। তারপরে যদি ফলন ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বাজারটা কিছুটা কমবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন, তবে অসম্ভব নয়। প্রত্যাবাসন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করলেও আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই বলছেন রোহিঙ্গা নেতারা। নাইম আবিরের প্রতিবেদন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000-কে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। বছরে যদি 1,80,000 বছর যদি মই নিজে ভারত দইলে তো ইনতে মানুষদের 40 বছর ফুরাইব কাল্লা বছরে 30,000 বিয়ার বারের তো আর হিয়ান নচাই আরে হনকান জানর মালর গ্যারান্টির হতাও ন হো, হনকান সেফটি সিকিউরিটির হতাও ন হো। তো আর দাস মানে লজাত দিবে কি লুমিও লজাত দে আর উপর রেসপন্সিবিলিটি নেই, অনেকে সারহান নাই। রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই। আর লাকা আর টু বি সেফ জুম দলি হেডে আরকান আর্মি বাবানো উরবো মেলর জানতাই বাবানো ইন্টারন্যাশনাল আর লাকান রোহিঙ্গা লাকান আর টু পি দিয়ার সেফ জুম আবার দে হ্যাঁ দলে আর এখন যাইবি কোনো অসুবিধা নেই।
তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও তাদের পরামর্শ, প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশকে। বাস্তবতা হলো তারা এখন রাখাইন যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের 90% নিয়ন্ত্রণে চলে এসছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি এখন আমরা করতে চাই, তাহলে যেই পথ দিয়ে তাদেরকে ফিরতে হবে, যেই সীমান্ত যে চৌকিগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো এখন আরাকান আর্মি আছে তাদের নিয়ন্ত্রণে। সুতরাং তাদের সাথে কোনো রকমের সমঝোতা না করে আমাদের পক্ষে কোনো একটি রোহিঙ্গাকেও ওই পাশে পাঠানো সম্ভব না। মিয়ানমার নিয়ে চীন মার্কিন ভিন্ন স্বার্থের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এটা একটা কেওয়াটিক জনপদ, একেবারে বিভিন্ন ধরনের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন স্বার্থ নিয়ে এখানে কাজ করছে। তো এখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়াটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হবে। এটা চায় না, কিন্তু অ্যাপারেন্টলি না চাওয়ার কথা। তাদের নিরাপত্তার কথা বলেন, তাদের এলাকায় স্থিতিশীলতার কথা বলেন, এটাকে কিন্তু আমেরিকা ইনভেস্ট করার জন্য বা যে কোনো যারা চায় যে চায়নার বিরুদ্ধে একটা কিছু গড়ে উঠুক, তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোদমে শুরু না করতে পারলেও ঈদের আগে প্রতীকী হলেও শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাশা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আগামী ঈদের আগে সিম্বলিক হলেও কিছু মানুষ আরাকানে পৌঁছতে পারবে। নাইম আবির, এখন, ঢাকা। সমন্বয়ক পরিচয়ে অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ব্যক্তিকেও। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় কয়েকজন। মালিককে না পেয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। অভিযোগ পেয়ে অভিযানের নামে পুলিশ রাতেই আটক করা হয় মূল অভিযুক্ত কাজী জুবায়ের সহ 2 জনকে। পুলিশ জানায় আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার এই ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ। আমাদেরকে জানানোর পরে আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি এবং ভিকটিম উদ্ধারের চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা রাত 8:30টার সময় মোবাইল টেকনোলজির সহযোগিতায় ওই ভিকটিমকে উদ্ধার করে, অবৈধ ভিকটিমকে, এবং 2 জনকে আটক করি, কাজী জুবায়ের এবং আবির নাম। তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করি, ভিকটিমের অফিসের ল্যাপটপ, এবং অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তো তাদের কাছে টাকা যে 10 কোটি টাকা দাবি করছিল, এটারও আমরা সত্যতা পাই, এভিডেন্স পাই এবং কিছু ভিডিও ফুটেজ পাই। বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার 197 কিলোমিটার বেড়ি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উচ্চ গতির ঘূর্ণিঝড় আঘাত হানলে এসব বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়তে পারে পানি। এতে ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এই ব্যাপারে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদিত হলে প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাহমুদুর নবীর তোলা ছবিতে জানাবেন ফেরদাউস সোহাগ। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর ব্রিকফিল্ড পয়েন্ট। সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই পয়েন্ট। এখনও ঝুঁকিপূর্ণ এর 650 মিটার এলাকা। তবে 1 বছরও মেরামত হয়নি এসব এলাকা। একই চিত্র দেখা যায় বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর এবং বরিশাল সদরের বেড়িবাঁধগুলোর বিভিন্ন পয়েন্টে। প্রতি বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধের বিভিন্ন অংশ। লোকালয়ে পানি ঢুকে নষ্ট হয় ফসলি জমি। বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয় অনেক পরিবার। এ অবস্থায় ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। সিডারের মতন যদি আবার ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের এই 10-12 এলাকা তলাই যাইবে। গরু বাচ্চা এবার সব নিয়েই আমরা মানে দৌড়াদৌড়ির ভিতরেই থাকি, কোথায় যাব। আমাদের এই বেরিবেটটা যখন এই ভাঙে গেছে, এইটা সংস্কার কিভাবে করা যায় এইটা আমাদের অনুরোধ। এমন ভাবে করা হোক স্থায়ীভাবে, যেন এটা 100 বছরও যেন না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন সময় কুবধন গ্রামের ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধ ও কালমেঘা টুলু পয়েন্ট মেরামত করা হলেও তা বেশি দিন টিকেনি। শিগগিরই এসব এলাকায় সংস্কার কাজ শুরুর আশ্বাস পাউবির কর্মকর্তার।
উন্নয়ন প্রকল্প চলমান আছে, তার আওতায় প্রায় 50 কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ কাজ চলমান রয়েছে। আর আমরা সচেষ্ট রয়েছি, আশা করি বর্ষার আগে আমাদের সবগুলো কাজ শেষ হবে এবং আগামী ঘূর্ণিঝড়ে আমরা লোকজনকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো। বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের বেড়িবাঁধগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী। 197 কিলোমিটার এইটা পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বর্তমানে এই প্রকল্প প্রস্তাবনা বৈদেশিক অর্থায়নের বাস্তবায়নের জন্য ইআরডিতে প্রক্রিয়াধীন আছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থান ও গুরুত্ব ভেদে বেড়িবাঁধ নির্মাণে ভিন্নতা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতি জোর দেন তারা। লেআউট দেওয়া হয় যে এখানে এরকম করতে পারলে কোনটা আগে কোনটা পরে এবং কি ধরনের নেচারের উপর কি ধরনের বাঁধ পোল্ডার এখানে নির্মাণ করতে হবে, সেক্ষেত্রে দেশের অর্থের অপচয় হ্রাস পাবে, পাশাপাশি আপনার দুর্যোগ সহনশীল বাঁধ বা পোল্ডার আমাদের দেশে আমরা পাবো। বরিশাল বিভাগে পোল্ডারের সংখ্যা 79টি, বাঁধের দৈর্ঘ্য 3256 কিলোমিটার। এর মধ্যে 43টি পোল্ডারের বিভিন্ন পয়েন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিলোমিটারের হিসাবে যা প্রায় 197 কিলোমিটার। নকশা অনুসারে এই বেড়িবাঁধ তৈরির নিয়ম শুধুমাত্র মাটি দিয়ে, কিন্তু স্থানীয়দের অভিযোগ মাটির সাথে মেশানো হয় বালিও। অভিযোগের এখানেই শেষ নয়। বেড়িবাঁধের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এখানেও রয়েছে সূক্ষ্ম কারচুপি। আর এসব কারণে শুধু ঘূর্ণিঝড়ই নয়, অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময়ও ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ। আর এ সমস্যার সমাধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে। ফিরদাউস সোহাগ, এখন, পাথরঘাটা, বরগুনা। নড়াইল শহরে ভরাট হয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও জলাশয়। প্রশাসনের নাকের ডগায় গত এক দশকে শহর জুড়ে ভরাট করা হয়েছে অন্তত 5 শতাধিক সরকারি বেসরকারি পুকুর। আইন থাকলেও মানছেন না প্রভাবশালীরা। মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদন। নড়াইল শহরের 22 কিলোমিটার পৌরসভায় এক সময় ছিল 6.5 শতাধিক পুকুর ও জলাশয়, এখন আছে মাত্র 120টি। প্রতিনিয়ত বালি উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে বন্ধ করা হচ্ছে উন্মুক্ত জলাশয়। এতে করে বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে এ জনপদে গরমের তীব্রতা ও আগুনের ঝুঁকি। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত এক দশকে জেলা শহরে 5 শতাধিক পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হয়েছে বিভিন্ন স্থাপনা। বিল্ডিং করতেছে, আবাসন ব্যবস্থা হয়ে যাচ্ছে, যার কারণে মারাত্মকভাবে ব্যক্তিগত এবং সরকারিভাবে যত পুকুর ছিল সবই প্রায় ভরাট হয়ে গেছে। গরম বাড়তেছে, পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ছে, গাছও তো অনেক কমে গেছে, গাছ নাই। বালি দিয়ে অনেক পুকুর ভরাট করছে, কিন্তু এগুলো তো সবই আমাদের প্রশাসনের নাগার ডগা দিয়েই কিন্তু হচ্ছে। ভবিষ্যতে যাতে এইভাবে পুকুর আর বন্ধ না হয় সেদিকে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। গত এক বছরে নড়াইলে 99টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুকুর না থাকায় পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে পানির অভাবে অনেক সময় আগুন নিয়ন্ত্রণে আনতে খেতে হয়েছে হিমশিম। পুকুরগুলো বা জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জেবল এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেক ক্ষতি যে আমাদের এই ওয়াটার সোর্সগুলো আমরা ডে বাই ডে আমরা বন্ধ করে ফেলছি। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত যে নতুন করে আর জন্য কোনো জলাশয়গুলো যাতে ভরাট না হয়। এদিকে উন্মুক্ত জলাশয় না থাকায় সাঁতার শেখার সুযোগ হারাচ্ছে শিশু কিশোররা। গত এক বছরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 50 জনের, যার মধ্যে চিত্রা নদীতে গোসল করতে নেমে মারা গেছে অন্তত 10টি শিশু। বর্তমান যে প্রজন্ম, এরা সাঁতার শিখতে পারছে না, প্রায় আমরা শুনি যে পানিতে ডুবে মারা গেছে, শিশু মারা গেছে। এই একটা কারণেই আমাদের ছেলে মেয়েদের সাঁতার শেখানোর কোনো জায়গাই নাই। নতুন করে পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে ও কোনো পুকুর যেন ভরাট করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। সলিডারিটির একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে তারা বিভিন্ন জলাশয় খনন করে। আমি তাদের মাধ্যমে বেশ কয়েকটি পুকুর আমি খনন করিয়েছি। আর যে খালগুলো ভরাট হয়ে গিয়েছে বা খালগুলো হাজামাজা হয়ে গিয়েছে, সেই খালগুলো ভরাটে খননের জন্য আমি কাজ করছি। কাজ অলরেডি আমি শুরু করেছি, ইতিমধ্যে শুরু করেছি।
নড়াইল শহর থেকে যদি এভাবে পুকুর ও জলাশয় হারিয়ে যায় তাহলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, তেমনি ঝুঁকির মুখে পড়বে জনজীবন। নড়াইল এখন। অযত্ন আর অবহেলায় বেহাল ঐতিহাসিক মেহেরপুরের রামঝুপি নীলকুঠি। এই কুঠির সাথে ব্রিটিশ শাসনের নিপীড়ন ইতিহাস জড়িত থাকলেও তার সংরক্ষণে নেই কারো তদারকি। শুধু কুঠি বাড়িটি ঘিরে প্রত্নতত্ত্ব বিভাগের পরিকল্পনা থাকলেও অবহেলায় পড়ে আছে ৩৩ একরের পুরো নিদর্শনগুলো। এমন অবস্থায় ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। ব্রিটিশ শাসন ও নির্যাতনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মেহেরপুরের ঐতিহাসিক নীলকুঠি। তবে তদারকির অভাবে এখন ৩৩ একর জায়গা জুড়ে কুঠির অবস্থান। একে একে বেদখল হয়েছে ৪২ একর জমি। এছাড়া সময়ের সাথে প্রায় ১৮ শতকে সদরের আমঝুপি কাজলা নদীর পাড়ে নির্মিত এই কুঠিবাড়ি হারিয়েছে সৌন্দর্য, জরাজীর্ণ অন্যান্য ভবন। সবশেষ ২০১৪ সালের ২২ অক্টোবর ৩.61 একরের কুঠিবাড়ির মূল ভবনটি জাদুঘর হিসেবে গড়ে তুলেছে প্রত্নতত্ত্ব বিভাগ। নীল চাষীদের উপর ইংরেজদের নির্যাতনের চিত্র তুলে ধরতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসবাবপত্র সহ সব নিদর্শন। এছাড়া মূল ভবনের আশেপাশে লাগানো হয়েছে নীল গাছ। তবে কুঠিবাড়িতে সুপেয় পানি সহ বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে ভোগান্তির অভিযোগ দর্শনার্থীদের। বইয়ে পড়েছি যে এই নীলকুঠিতে অনেক মূল্যবান জিনিস ছিল এবং তৎকালীন সময়েও আমার দাদা পরদাদারাও সব দেখেছেন। দেখার পরে এখন এসে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আমাদের নতুন প্রজন্ম এটা দেখতে পায়, এজন্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরো নতুন নতুন কিছু ব্যবস্থা করে, কিছু রাইডের ব্যবস্থা করে, বাচ্চাদের জন্য খেলার একটা সুব্যবস্থা করে। এদিকে ঐতিহাসিক এই নিদর্শন রক্ষণাবেক্ষণে কাজের পরিকল্পনার কথা বলছে উপজেলা প্রশাসন। জানায় নীলকুঠির মূল ভবনের বাইরের ৩০ একর জায়গা জুড়ে গড়ে তোলা হবে ডিসি শিশু পার্ক। এই ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক নিদর্শনটি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার এবং এটির যে সম্পদ, এটির যে জমি এবং এটির যে রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এটি কিন্তু অত্যন্ত অবহেলিতর মধ্যে আছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, আমঝুপি নীলকুঠি পর্যটকদের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীলকুঠি এলাকার যেন দর্শনার্থী এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় এবং পর্যটন খাতকে এই নীলকুঠিকে যেন পুরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে তুলে ধরতে পারি। এজন্য যা যা করার দরকার সেভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ইনশাআল্লাহ এগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ইংরেজদের নির্যাতনের সাক্ষী হিসেবে ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিকে নতুন প্রজন্মের কাছে আরো সুন্দর করে গড়ে তোলার দাবি পর্যটকদের। এতে নীল চাষের ইতিহাসও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন মেহেরপুর। ইসরায়েলি বাহিনীর বোমা হামলার মধ্যে গাজাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ। ইতিমধ্যে এগুলোর বিস্ফোরণে দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হয়েছেন অনেকে। তাই জনসচেতনতায় তৎপর আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও ফিলিস্তিনি রেড ক্রসেন্ট সোসাইটি। 1907 সালের হেগ কনভেনশনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এসব অপসারণের সহায়তায় বাধ্য ইসরায়েল। তহিদুর রহমানের প্রতিবেদন। মৃত্যুকূপে পরিণত করেও গাজায় প্রতিনিয়ত বোমা হামলা এবং স্থল অভিযানের মাধ্যমে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তূপের নগরীতে এখন নতুন আতঙ্ক ইসরায়েলি বাহিনীর ছোড়া অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ। বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের তৈরি ৯০০ কেজি ওজনের মার্ক 84 বোমাসহ অবিস্ফোরিত আরও নানান ধরনের মারণাস্ত্র। বসতভিটার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে এসবের বিস্ফোরণে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। انفجار قوي جدا لا اعرف ما هو ولا ايش النوع ولا شو. كنا نلعب مش شايفين شيء من المنطقه وكمان فيش شيء هو الا لما شفنا الانفجار. অবিস্ফোরিত বোমা আতঙ্কে সময় কাটাচ্ছেন গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের এই বাড়িটির বাসিন্দারা। ৪৯ বছর বয়সী হানি আল আবদুল্লাহ জানান, আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্র তার ঘরের ছাদ ভেদ করে অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে আছে। احنا رجعنا على البيت لانه ما فيش في ظل ظروف البرد القارس اللي موجود. الخيم اصبحت صعبه، اضطرينا نرجع بعضنا طبعا.
البعض الآخر مثل الوالد والوالدة وبناتنا ইসরায়েলি আগ্রাসনে হামাস পরিচালিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর বিস্ফোরক প্রকৌশল বিভাগের সব সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ে ক্রমেই উদ্বেগের পাল্লা ভারী হচ্ছে। بدء سريان التهدئة نزل الفريق ميدانيا بشكل مباشر على الميدان. في فترة الحرب تضررت جميع ممتلكات هندسة المتفجرات على مستوى قطاع غزة، لا يتوفر أي معدات. এই অবস্থায় পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য থেকে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতায় একসঙ্গে কাজ করছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। প্রচারণার মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হচ্ছে শিশুসহ সাধারণ বাসিন্দাদের। এমনকি অবিস্ফোরিত বোমা দেখা মাত্রই ওই স্থানটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। Over the past period, we have worked closely with our partners from PRCS to raise awareness among the local populations about the risks posed by oxys. احنا استهدفنا مراكز كتير. طبعا الاطفال كتير عندهم تعديل سلوك بسبب هذه الشغلات اللي كانوا يعملوها بالمخلفات الحربيه ممكن حرقها. জাতিসংঘ এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে 1907 সালে হেগ কনভেনশনের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধের অবশিষ্টাংশ অপসারণে সহায়তা করতে বাধ্য ইসরায়েল। তা মেনে যদি তেল আবিব এ বিষয়ে সহযোগিতা করে তাহলে গাজা থেকে অবিস্ফোরিত বোমা সরাতে আনুমানিক $50 কোটি এবং 10 বছর সময় লাগতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। 2023 সালের 7 অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে গাজায় কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওগুলোর দেয়া তথ্য বলছে পরিত্যক্ত বোমার আঘাতেই প্রাণ হারিয়েছে অন্তত 23 জন, আহত 1.5 শতাধিক। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ত্র অপসারণে কাজ করতে গিয়ে পুলিশ প্রকৌশল বিভাগের অন্তত 31 সদস্য নিহত এবং 22 জন আহত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বোমা নিষ্ক্রিয় করার সময় হতাহতের শিকার হওয়া বেশ কয়েকজন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। প্রথমে ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করার ইঙ্গিত দেওয়া হলেও এখন কর্মসূচিটি পুরোপুরি বাতিলের প্রস্তাব করছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক পোস্টের দাবি, শনিবার বৈঠকের আগে পরমাণু প্রকল্প নিয়ে ট্রাম্প প্রশাসনের মিশ্র প্রতিক্রিয়া ভাবিয়ে তুলছে তেহরানকে। এদিকে দ্বিতীয় ধাপে পরমাণু আলোচনায় বসার আগে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ক্রেমলিন বলছে রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিতে মস্কোতে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু বৈঠকের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও তেহরানের ভবিষ্যৎ। গেল শনিবার পরমাণু ইস্যুতে ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সাথে বৈঠকের পর একের পর এক কূটনৈতিক আলোচনায় বসছেন ইরানের কর্তা ব্যক্তিরা। বুধবার রাজধানী তেহরানে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসির সাথে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান সূত্রের দাবি, রোমে অনুষ্ঠেয় বৈঠকে রাফায়েলকে আমন্ত্রণ জানিয়েছে ইরানের পররাষ্ট্র দপ্তর। সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেন, পরমাণু বৈঠকে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। آژانس بین‌المللی انرژی اتمی تنها نهاد معتبر و مشروع بین‌المللی هست برای نظارت بر و راستی‌آزمایی بر তেহরানের প্রস্তুতি এখানেই শেষ হচ্ছে না। জাতিসংঘের নিউক্লিয়ার ওয়াচডগ প্রধানের সাথে সাক্ষাতের পর রাশিয়ায় পাড়ি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ক্রেমলিন নিশ্চিত করেছে রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিশেষ এক বার্তা পৌঁছে দিতে মস্কোতে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। Действительно, министр иностранных дел Ирана сегодня в Москве. Он будет работать по линии Министерства иностранных дел. মস্কো সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বেশ কয়েকটি গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে পরমাণু কর্মসূচি সীমিত করার ইঙ্গিত দিলেও এখন বলছে এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের এই আচরণে পেশাদারিত্বের অভাব দেখছে তেহরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, পরিস্থিতি ঘোলাটে না করে ঠান্ডা মাথায় আলোচনায় বসতে চান তারা। প্রতিশ্রুতি দিয়েছেন, ইতালির রোমে শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গুরুত্ব দিয়ে শোনা হবে। গেল 12 এপ্রিল ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।
প্রথম ধাপের এই আলোচনা গঠনমূলক হয়েছে বলে দাবি করেন দুজনই, কিন্তু দ্বিতীয় দফার বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে এ নিয়ে সৃষ্টি হয় বিভক্তি। এদিকে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু বৈঠকের আঁচ পৌঁছেছে সৌদি আরবেও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ নিশ্চিত করেছে, শনিবারের এই বৈঠক কেন্দ্র করে বৃহস্পতিবার তেহরানে পাড়ি দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 21 বছর পর নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে আফগানিস্তানের তালেবানকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার প্রসিকিউটর জেনারেলের অনুরোধের প্রেক্ষিতে এই রায় দেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীর সাথে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছে মস্কো। প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকে চমকে দিয়ে একের পর এক কূটনৈতিক চাল চালছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারের সঙ্গে 200 কোটি ইউরোর চুক্তি, ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, আর সবশেষ আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় পরোক্ষ মদত, এসব নিয়ে ব্যস্ত আছেন রুশ প্রেসিডেন্ট। 2021-এর আগস্টে কাবুলের মসনদে বসার পর থেকে এখনো পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করলেও 2021-এ তালেবানের উত্থানের পর তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে মস্কো। এবার তালেবানকে দেয়া সেই সন্ত্রাসী তকমাও উঠিয়ে নিয়েছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইসলামিক সশস্ত্র সংগঠনগুলোর কারণে নিরাপত্তা সংকটে ভুগছিল মস্কো। বিশেষ করে গেল বছর মার্চে রাজধানী মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় প্রায় 150 মানুষ নিহতের ঘটনার পর ক্রেমলিনের তরফ থেকে তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখা যাচ্ছে। এর আগে 2023 সালে তালেবানকে সশস্ত্র সংগঠনের তালিকা থেকে বাদ দেয় মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। 2024-এ একই পদক্ষেপ নিয়েছে কিরগিজস্তানও। চীন, ভারত ও সৌদি আরব সহ বেশ কিছু দেশ কাবুলে দূতাবাস চালু করলেও নারী স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় তালেবান সরকারের ভূমিকা পর্যবেক্ষণের পরই তাদের স্বীকৃতি নিয়ে ভাবতে চায় যুক্তরাষ্ট্র। একই মত ইউরোপীয় ইউনিয়নেরও। কিন্তু বৈধতার দাবি জোরদার করতে চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সাথে নিয়মিত বৈঠক করছে তালেবান সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ঢাকার দূষণ ছেড়ে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে যশোরে। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল লাল সবুজের প্রতিনিধিদের। কোচ, খেলোয়াড় সবারই লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। যশোর থেকে আরো জানাবেন ওয়াসুল হক পান্থ। দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবার রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব 19 ফুটবল দলের 2 সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। রাজধানীর কোলাহল আর কমলাপুরের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে যশোরের গ্রামীণ পরিবেশের এই একাডেমি নজর কেড়েছে সবার। প্লেয়ারদেরকে যা দেখলাম, যে আমি অনেক আশাবাদী এই প্লেয়ার নিয়ে, যে আমি একটা ভালো জায়গায় যাইতে পারবো আমার মনে হইতেছে। আর আমার যে চাপ, আমার মনে হয় না চাপ, যে ভালো প্লেয়ার আমি পাইছি আমার মনে হয় না এটা চাপ হবে। হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়ের জোয়ার। বয়সভিত্তিক দলেও আছেন একাধিক প্রবাসী। এদের মধ্যে ফাহমিদুলের সাথে ইতালিয়ান লিগে খেলা আব্দুল কাদির যেন সকলের মধ্যমণি। প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তার চোখে সাফ জয়ের স্বপ্ন। একই স্বপ্ন বুনছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও। আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই, তো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে, এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে সিনিয়র লেভেলে প্রবাসী ফুটবলারদের সাথে দেশীয়দের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও বয়সভিত্তিক দলটির পরিবেশ একদমই ভিন্ন বলে জানিয়েছেন কোচ। ছেলেরা আছে, তারাও সহযোগিতা করতেছে এবং তাদের একটা ভালো বন্ডিং, আমরা খুব অল্প দিনের মধ্যে তারা আসছে, কিন্তু ভালো একটা বন্ডিং দেখতে পাচ্ছি। আমাদের 3 জন ফরেন প্লেয়ার আছে, তারা খুবই ভালো প্লেয়ার, ওদের স্কিল অনেক ভালো। ওদের সাথে আমরা 3-4 দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি। বয়সভিত্তিক দলে দক্ষিণ এশিয়ায় বরাবরই বড় নাম বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব 19 দলটিই গেল সাফ অনূর্ধ্ব 17-র রানার্স আপ। তাই বয়স বদলালেও টুর্নামেন্ট দিয়েই গেল আসরের প্রতিশোধ নিতে চায় টিম বাংলাদেশ। কষ্ট তো আছে, আমরা গত 2বার 17 ফাইনালে উঠে
ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। বৃহস্পতিবার শুরু হওয়া ফুটবল দলের 2 সপ্তাহের ক্যাম্প শেষে বিকেএসপি টার্ফে অনুশীলন করবে দল। 9 থেকে 19 মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। ওয়াসিউল হক পান্থ, এখন যশোর। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। হাওরের মাঠে মাঠে ধান কাটা উৎসব, মাড়াইয়ে ব্যস্ত কৃষাণ কৃষাণী, ভালো ফলনে কৃষকের মুখে হাসি। সুনামগঞ্জে বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তা। আগামী তো ফসল ভালোই হয়েছিল, এই তারিয়ে ফসল ভালোই হয়েছে। এখন যে ফসল হয়েছে যদি ঘরে নেওয়া যায়, বাড়িতে নেওয়া যায়, অনেক ফসল বাড়িতে যাবে। উৎপাদনে ফিরেছে 2 মাসের বেশি বন্ধ থাকা চাল কল, সরকারিভাবে বেঁধে দেয়া দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলে অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়ার পরামর্শ। রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ, আটক 2 অপহৃত ব্যক্তি উদ্ধার। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু, একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।